বন্ধুরা আরো এক নতুন লেকচারে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আরো এক নতুন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আজকের বিক্রিয়াটি হচ্ছে E1 রিঅ্যাকশন। E1 রিঅ্যাকশন এর ফুল মিনিং হচ্ছে ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন। আমরা ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন বলতে কি বোঝায় এটা প্রথমে একটু জেনে নেই। চলো, ইউনিমলিকুলারিটি, কোন একটা বিক্রিয়ার মলিকুলারিটি জিনিসটা কিভাবে নির্ধারণ করা হয়। জৈব বিক্রিয়াগুলো একাধিক ধাপে ঘটতে পারে। এই মাল্টিপল স্টেপের মধ্যে সবচেয়ে ধীরতম ধাপে কতগুলো বিক্রিয়ক আছে এর উপরই একটা বিক্রিয়ার সামগ্রিক গতি নির্ধারণ করা হয়। একটু বোঝার চেষ্টা করো। ধরো আমাদের মূল বিক্রিয়ক হচ্ছে এ থেকে আমরা উৎপন্ন করতে চাচ্ছি হয়তো ডি। এখন এই বিক্রিয়া হয়তো মাল্টিপল স্টেপে ঘটতে পারে। ধরে নাও যে প্রথমে এ থেকে উৎপন্ন হয় বি, তারপরে বি থেকে উৎপন্ন হচ্ছে সি, এবং সর্বশেষ ধাপে সি থেকে উৎপন্ন হচ্ছে ডি। এই যে একটা বিক্রিয়া একাধিক ধাপে ঘটছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই একাধিক ধাপের মধ্যে কোনো একটা ধাপ হবে ধীরতম ধাপ। ধরে নাও প্রথম ধাপটাকে আমরা ধীরতম ধাপ বলছি, এটা হচ্ছে ধীরতম ধাপ। এই ধীরতম ধাপে কতগুলো বিক্রিয়ক আছে? যদি একটা বিক্রিয়ক থাকে তাহলে এই বিক্রিয়ার মলিকুলারিটি হবে 1। যদি দুইটা বিক্রিয়ক থাকে তাহলে এটার মলিকুলারিটি হবে 2। আর যদি তিনটা বিক্রিয়ক থাকে ধীরতম ধাপে তাহলে এটার মলিকুলারিটি হবে 3। ইলিমিনেশন রিঅ্যাকশনকে এটা কতদিনে আমরা দেখে আসছি যে ধরো যে পাশাপাশি দুইটা কার্বনে ধরো এই কার্বনে আছে একটা ক্লোরিন, এই কার্বনে একটা আছে হাইড্রোজেন, আর বাদবাকি হাতগুলো আমাদের হাইড্রোজেন দ্বারা ফিল আপ করা আছে। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করো যে বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে। এই যে পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটা মূলক অপসারণ হওয়ার পর বা দুইটা মূলক চলে যাওয়ার পর যে দুইটা কার্বন থেকে দুইটা মূলক অপসারণ হচ্ছে, ওই দুইটা কার্বনের মাঝখানে আরো একটা নতুন বন্ধন পড়বে। এই বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। এটাকে আমরা গত লেকচারে বলে আসছিলাম ইলিমিনেশন রিঅ্যাকশন। তো ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন জিনিসটা কি? ইউনিমলিকুলার বলতে বোঝাচ্ছে যে বিক্রিয়ার ধীরতম ধাপে একটি মাত্র বিক্রিয়ক থাকবে, আর ইলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটা মূলক বের হয়ে যাবে। চলো আমরা একটা স্পেসিফিক বিক্রিয়ার সাহায্যে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করি। এই E1 রিঅ্যাকশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হবে হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। CH3 CH3Cl। এটার মধ্যে যখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক ALC, তখন উৎপন্ন হবে কি দেখো, উৎপন্ন হবে হচ্ছে CH3C। এই যে এখান থেকে ক্লোরিন বিটা কার্বন থেকে, এটা হচ্ছে ক্লোরিন যে কার্বন আছে এটাকে আমরা বলি আলফা কার্বন, আর তার পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন। এখানে একাধিক বিটা কার্বন রয়েছে। যে কোনো একটা বিটা কার্বন থেকে আমি ধরে নিলাম ওপরের বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তাহলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে পড়বে দ্বিবন্ধন। ওপরে থাকবে CH2, নিচে থাকবে CH3। এর সাথে আরো বাই প্রোডাক্ট হিসেবে আসবে হচ্ছে আমাদের পানি এবং KCl। এই বিক্রিয়াটা হচ্ছে তোমার E1 মেকানিজমকে ফলো করে। ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন হবে এটা। ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন এটা 2 ধাপে ঘটে, এটা মনে রাখবা তোমরা। ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন কয় ধাপে ঘটবে ভাইয়া? 2 ধাপে ঘটবে। ধাপ 1, এই ধাপ 1 এ এই যে আলফা কার্বনের যে ক্লোরিন আছে, এই আলফা কার্বনের এই ক্লোরিন তার বন্ধনজোড় ইলেকট্রন দুইটা নিয়ে বের হয়ে চলে যাবে Cl- আকারে, এবং যেই কার্বন থেকে ক্লোরিনটা বের হয়ে গেল ওই কার্বন একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে, যেটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন প্রস্তুত। তো ধাপ 1 এ প্রস্তুত হবে কার্বোক্যাটায়ন। লক্ষ্য করো একটু, ধাপ 1 এ প্রস্তুত হচ্ছে কার্বোক্যাটায়ন প্রস্তুত। এটা কিভাবে প্রস্তুত হচ্ছে দেখো, যখন আমরা টারশিয়ারি CH3Cl, এটাকে বলা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। ক্লোরাইড। এই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড থেকে ক্লোরিনটা বন্ধনজোড় ইলেকট্রন নিয়ে Cl- আকারে বের হয়ে চলে যাবে। তাহলে কি উৎপন্ন হবে দেখো, CH3C, উপরে CH3, নিচে CH3। যেহেতু কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা ভেঙে গেছে এবং বন্ধনটা ক্লোরিন নিয়ে বের হয়ে চলে গেছে, স্বভাবতই কার্বনটা হবে প্লাস চার্জ। এটাকে আমরা বলছি কার্বোক্যাটায়ন প্লাস Cl-। এখানে লক্ষ্য করো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রস্তুত হয়েছে। এই কার্বোক্যাটায়ন যখন প্রস্তুত হবে, এই কার্বোক্যাটায়নকে তোমার এই যে অ্যালকোহলিক যে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি, এই অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের এখানে K+ ও H- রয়েছে।
হাইড্রোক্সিল আয়ন বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে চলে যাবে। ধাপ 2 এ কি হবে দেখো, ধাপ 2টা আমরা একটু লেখার চেষ্টা করি। CH3 CH3 উপরে CH3 রয়েছে, কিন্তু এটাকে আমরা একটু ভিন্ন ভাবে লিখবো। দেখো CH2 সাথে হাইড্রোজেনটাকে আমরা একটু আলাদা করে লিখলাম, এবং এই কার্বনটা প্লাস। এইখানে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক ব্যবহার করা হয়েছে, এখান থেকে একটা হাইড্রোক্সিল মূলক আসবে। প্রকৃতপক্ষে আসলে হাইড্রোক্সিল মূলক আসে না, এটা আরো একটা মানে কাহিনী ঘটে। এখানে আমি এটা পুরোটা এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছি না। তোমরা এটাই মনে রাখো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সিল মূলক আসবে, এসে এই যে ওপরের CH3 এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। বিটা কার্বনের একটা হাইড্রোজেনকে সে ভাগায় নিয়ে চলে যাবে, ঠিক আছে। ভাগায় নিয়ে যে কি উৎপন্ন করবে লক্ষ্য করো, এখানকার হাইড্রোজেন এখানকার OH মিলে উৎপন্ন করবে পানি। আর এই যে হাইড্রোজেনটা এখান থেকে H+ আকারে বের হচ্ছে, তাহলে এইখানে 2টা ইলেকট্রন রয়ে গেল। এই 2টা ইলেকট্রন লক্ষ্য করো, এই 2টা ইলেকট্রন বা এই বন্ধনকেও বলতে পারো তোমরা, এই বন্ধনটা এই যে এইখানে এসে শিফট হবে, এই 2টা কার্বনের মাঝখানে শিফট হবে। লক্ষ্য করো এখানে এই যে যেই কার্বনের প্লাস চার্জ তৈরি হয়েছিল বা ইলেকট্রনের ঘাটতি ছিল, যখন এই বন্ধনজোড় ইলেকট্রনগুলো এখানে চলে আসছে, এই কার্বনের কিন্তু আর ঘাটতি থাকবে না। তাহলে আলটিমেটলি কি উৎপন্ন হবে বুঝতে পারছো, CH3 C ডাবল বন্ড CH2 নিচে থাকবে CH3। এটা হচ্ছে আমাদের 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। এখন এখানে কিছু জিনিস ক্লিয়ার করা দরকার, যে এই বিক্রিয়াটাকে কেন আমরা হচ্ছে ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলছি। লক্ষ্য করো একটু, এই যে এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটছে। 2 ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে ধীরতম ধাপ, ঠিক আছে। প্রথম ধাপটাই হচ্ছে ধীরতম ধাপ। ধীরতম ধাপে শুধুমাত্র দেখো অ্যালকাইল হ্যালাইড রয়েছে। এই অ্যালকাইল হ্যালাইডের উপরই এই বিক্রিয়ার সামগ্রিক গতি নির্ধারণ করা হয়, ঠিক আছে। এখানে এই প্রথম ধাপটার উপরই আসলে বিক্রিয়ার সামগ্রিক গতি নির্ধারণ হয়ে যায়। ধীরতম ধাপে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর আমাদের বিক্রিয়ার মূল রেট নির্ধারণ করা হয়। রেট ইজ প্রপোর্শনাল টু, আমরা বলতে পারবো যে কনসেন্ট্রেশন অফ অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। এখন আরো একটা জিনিস তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই ধাপটাই কেন ধীরতম হইলো, এটা কেন ধীরতম হইলো না। লক্ষ্য করো একটু, এখানে কার্বন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন ভেঙে যাচ্ছে। বন্ধন ভেঙে যাওয়াটা এটা একটা টাফ প্রসেস, এটা একটা কঠিন প্রক্রিয়া। সম্পর্ক নতুন করে তৈরি হইতে হয়তো খুব কম সময় লাগে রাসায়নিক বিক্রিয়া, কিন্তু একটা সম্পর্ক, পুরাতন সম্পর্ক ভেঙে যাওয়াটা একটু কঠিন। তো এই যে কার্বন ক্লোরিনের বন্ধন এখানে ভেঙে যাচ্ছে, বন্ধন ভেঙে যাওয়া একটু কঠিন প্রক্রিয়া। এখানে একটু হিট দিতে হয়, বা এটা মোটামুটি একটা লেন্দি প্রসেস হওয়ার কারণে এটাকে আমরা ধীরতম ধাপ হিসেবে ধরে নেই। আর দ্বিতীয় ধাপে হাইড্রোক্সিল এসে এই হাইড্রোজেনকে ভাগায় নিয়ে চলে যাবে, এটা খুবই ফাস্ট একটা প্রক্রিয়া, যার কারণে এটাকে আমরা ধীরতম ধাপ বলতে পারি না। এটাই হচ্ছে ধীরতম ধাপ। ধীরতম ধাপে শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়ক জড়িত আছে, তাই এটার বিক্রিয়ার মলিকুলারিটি হচ্ছে 1, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা বলছি ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আর এটাকে কেন আমরা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন বলছি, এটা বলার কারণ হচ্ছে এই যে ক্লোরিন তার বিটা কার্বন থেকে, এই ক্লোরিন যে কার্বনে আছে এটাকে আমরা বলি আলফা কার্বন, এবং পার্শ্ববর্তী কার্বনকে বলা হচ্ছে বিটা কার্বন। তো আলফা কার্বন থেকে ক্লোরিন এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এবং আলটিমেটলি যে 2টা কার্বন থেকে 2টা মূলক বের হয়ে গেল, ওই 2টা কার্বনের মাঝখানে নতুন একটা বন্ধন পড়ছে, এটাকে আমরা বলছি পাই বন্ধন। বুঝতে পারছো জিনিসটা? আমার মনে হয় জিনিসটা আমি বুঝাইতে পারছি। এখন এই E1 রিঅ্যাকশন মূলত বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এর মধ্যে আমি 2টা ফ্যাক্টর নিয়ে একটু কথা বলছি। E1 রিঅ্যাকশন সবচেয়ে ভালো হবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডও E1 রিঅ্যাকশন ভালো দিবে, তবে তুলনামূলক কম, ঠিক আছে। আর আরো একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে পোলার প্রোটিক দ্রাবকে E1 রিঅ্যাকশন ভালো হয়। তো এই 2টা পয়েন্ট আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। E1 রিঅ্যাকশন সবচেয়ে ভালো দিবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এরপরে মিথাইল। প্রকৃতপক্ষে মিথাইল এবং এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটা এলিমিনেশন রিঅ্যাকশন 1 যেটা সেটা দেয় না। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা সবচেয়ে ভালো দেয়। এটার কারণ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে যে কার্বোক্যাটায়নটা প্রস্তুত হয়েছিল CH3 একটু চিন্তা করে দেখো, এই যে এরকম একটা কার্বোক্যাটায়ন প্রস্তুত হয়েছিল, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যখন আমরা কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটির প্রম দেখব, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তুলনামূলকভাবে অনেক বেশি স্টেবল, যার কারণে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে ভালো এই E1 রিঅ্যাকশন প্রদর্শন করে। আর 2 নাম্বার পয়েন্টে তোমরা মনে রাখবা যে পোলার প্রোটিক
পোলার প্রোটিক দ্রাবকে E1 রিঅ্যাকশন ভালো হয়। পোলার প্রোটিক দ্রাবকে E1 রিঅ্যাকশন ভালো হয়। পোলার প্রোটিক দ্রাবক কি? যে সকল দ্রাবক থেকে H+ আসার সম্ভাবনা রয়েছে, যেমন পানি হচ্ছে একটা পোলার প্রোটিক দ্রাবকের উৎকৃষ্ট উদাহরণ। এখানে পোলার বলার কারণ হচ্ছে যে এখানে দুইটা পোল ক্রিয়েট হয়েছে। পানিতে অক্সিজেন পার্শিয়াল মাইনাস বা ডেল মাইনাস, হাইড্রোজেন গুলো হয় ডেল প্লাস। পোলার, এটা পোলার দ্রাবক। আর প্রোটিক বলার কারণ হচ্ছে পানি থেকে H+ আয়নগুলো এসে যে কোনো ক্যাটায়নকে সলভেট করতে পারে। এটা কঠিন কথা মনে রাখার প্রয়োজন নাই, শুধু এতটুকু মনে রাখলেই হবে যে পোলার প্রোটিক দ্রাবকে E1 রিঅ্যাকশন ভালো হয়। সো আমি মনে হয় E1 রিঅ্যাকশন কি এটা বুঝাইতে পারছি কৃপণতা বাদ দিয়ে। অবশ্যই ভিডিওতে লাইক করো, তোমাদের লাইক খুবই জরুরি। দেখা হবে পরবর্তী লেকচারে, যে লেকচারে আমি ডিসকাস করব E2 রিঅ্যাকশনের মেকানিজম নিয়ে। টাটা।